আই ওয়ান্ট ইউ ইন দিস রুম নাও। কথাগুলো বাতাসের ভেতরে দিয়ে তীরের মতো এসে রিদির কানের পর্দায় লাগতেই বুকের ভেতরটা হঠাৎ খালি হয়ে গেল। শীত দ্বারা বেয়ে বরফ ঠান্ডা একটা স্রোত নেমে গেল ধীরে ধীরে। ভেতরে যাওয়া মানেই তো নিজের পায়ে হেঁটে বাগের খাঁচার দরজাটা নিজ হাতে বন্ধ করে দেওয়া। গলা শুকিয়ে একদম কাঠ, জিভটা তালুর সাথে লেগে আছে। তবু রিদি নিজেকে সামলালো। কাপা আঙুলে আলতো করে দরজায় টোকা দিল একবার। টক টক শব্দটা ঘরের ভারী নিস্তব্ধতায় ধাক্কা খেয়ে ফিরে এলো। ভেতর থেকে কোনো সাড়া এলো না, শুধু নিস্তব্ধতা, গাঢ় চাপা দম বন্ধ করা নিস্তব্ধতা। রিধি একটা শ্বাস নিল, তারপর ধীরে প্রায় শব্দহীন ভাবে দরজাটা ঠেলে ভেতরে পা রাখলো। দরজাটা অস্বাভাবিক রকমের বিশাল। মেঝের দামি কার্পেটের দেয়াল জুড়ে হালকা ধূসর রং। জানালার ভারী পর্দাটা অর্ধেক তোলা। বাইরের সকালের ঝকঝকে রোদ চিরে ঢুকে পড়ল ঘরের ভেতর। আর ঠিক বিছানার সাদা চাদরের ওপর সোনালি রেখা এঁকে দিয়েছে। সৌহার্দ্য বিছানায় হেলান দিয়ে বসে আছে, পরনে কালো শার্ট, ওপরে দুটো বোতাম খোলা, হাতে ল্যাপটপ। নীলচে আলো তার ধারালো চোয়াল। গম্ভীর চোখ মুখটাকে আরো অচেনা, আরো বিপজ্জনক করে তুলেছে। রিদি দরজা ঠেলতেই সে একবার চোখ তুলে তাকালো, শুধু একবার। তারপর নিঃশব্দে ল্যাপটপটা পাশে সরিয়ে রাখলো, কিন্তু চোখ সরালো না। সেই স্থির গম্ভীর পড়ে ফেলার মতো চোখ রিদির ওপরেই আটকে রইল। রিদি সাহস করে চোখ তুলতে পারছে না। মেঝের দামি কার্পেটের জটিল নকশার দিকে তাকিয়ে আছে একদৃষ্টে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা দ্রাম দ্রাম করে লাফাচ্ছে, পা দুটো থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এই বুঝি মেঝের ওপরেই হাঁটু মুড়ে বসে পড়বে। দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও যেন নিঃশেষ হয়ে আসছে। কোনো রকমে কাঁপা কাঁপা হাতে ট্রে থেকে কফির কাপটা নামিয়ে ড্রয়ারের ওপর রাখলো সে। রাখার সময় চীনামাটির কাপটা কেঁপে উঠে চাপা একটা ঠুং শব্দ তুলল। ব্যাস এইটুকুই, এবার পালাতে হবে। এক সেকেন্ডও না দাঁড়িয়ে, কিন্তু পিছনে ফেরার আগেই সৌহার্দ্যের গলার স্বর ঘরের বাতাসটাকে মুহূর্তে জমিয়ে দিল, গম্ভীর নিচু আদেশের মতো। স্টপ দেয়ার। সৌহার্দ্যর এমন ঘর কাঁপানো ধমকে রিদি আর এক পাও সামনে বাড়াতে পারল না। ঠিক দরজার কাছে এসে পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। বুকের ভেতরটা ধুকপুক করছে, কিন্তু মুখ দিয়ে একটাও শব্দ বের হচ্ছে না। সৌহার্দ্য কফির কাপটা হাত বাড়িয়ে নিল, তারপর একদম নিজের মতো করে ধীরে সুস্থে চুমুক দিচ্ছে। চোখটা স্থির হয়ে আছে হৃদির দিকেই। ঘোমটার আড়াল ভেদ করে যেন সে চোখের ভাষা পড়ে ফেলছে। প্রায় 10 মিনিট পর ঘরের নিস্তব্ধতা ভেঙে সৌহার্দ্য গমগমে গলায় বলল, ওটা সরাও, আমি দেখব। হৃদি থতমত খেয়ে গেল। বুঝতেই পারলো না সৌহার্দ্য ঠিক কি সরাতে বলছে। বেয়াদব লোক, কি দেখার কথাই বা বলছে। ঘোমটার আড়ালে লুকানো মুখটা আরো নিচু হয়ে গেল ওর। কাচুমাচু হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইলো, যেন পালানোর উপায় নেই। তার মধ্যে টেনশন হচ্ছে আবার, এই নির্লজ্জ বেটা কি থেকে কি বলে দেয় সেটা ঠিক নেই। সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ এবার ভাঙলো। রাগ আর বিরক্তি চেপে হিস হিস করে উঠলো। ডের ব্যাটারি, তোমার ঘোমটা সরাতে বলছি, স্টুপিড। কথাটা শুনে রিদির ভেতরটা কেঁপে উঠলো। ভয় তো ওর আগে থেকেই ছিল। জানতো আজ না হয় কাল এই মুহূর্তটা আসবেই। তবু ঘোমটা সরানোর পর সৌহার্দ্য যখন দেখবে কলেজে যেই মেয়েটা তার সাথে মুখে মুখে তর্ক করে এসেছে সেই মেয়েটাই এখন ওর বিয়ে করা বউ, তখন লোকটার চেহারাটা কেমন হবে সেই ভাবনাতেই হৃদির গায়ে কাঁটা দিয়ে উঠছে। যা রাগ ওকে না আবার তুলে আছাড় মারে, যা গালিগালাজ করছে। ওর এলোমেলো ভাবনার মাঝেই আবার ভেসে এলো সৌহার্দ্যের ঠান্ডা কিন্তু পাথরের মতো কঠোর কণ্ঠস্বর। কি হলো? ইজ নট মাই ওয়ার্ডস গোয়িং ইনটু ইয়োর ইয়ার্স? রিদি বুঝলো এবার মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে চলবে না। গলার স্বরটা যতটা সম্ভব নরম করে মিনমিনে করে কোনো মতে বলল, আমি দেখতে ভালো না, আপনি ভয় পাবেন, একদম পেতনির মতো। সৌহার্দ্য কিছুক্ষণ বিরক্ত চোখে ওর দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, বাহ, মিউটার দেখি হাজবেন্ড পেয়ে একদিনেই বুলি খুলে গেছে। আই থিঙ্ক কাছে গিয়ে কড়া করে কয়েকটা চুমু খেলেই ঘোমটাও খুলে যাবে। আই এম রাইট? মুখের ওপর এমন নির্লজ্জ কথাটা শুনে রিদি ভয়ে এক পা পিছিয়ে গেল। লজ্জায় রাগে ওর কান গরম হয়ে যাচ্ছে। রাগে কিরমির করে বলল, এই অসভ্য লুচ্চা ডাক্তার, একদম কাছে আসবেন না। সৌহার্দ্যর মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
দেড় ব্যাটারি। নাটক শেষ হলে এবার ঘোমটা খোলো। হৃদি কাঁপা কাঁপা হাতে অনেক কষ্টে ঘোমটাটা খুলে চোখ তুলে তাকালো সৌহার্দ্যের দিকে। মনে ভেবে রেখেছিল সৌহার্দ্য হয়তো চমকে উঠবে, অবাক হবে বা রেগে কিছু একটা বলবে, কিন্তু লোকটা নির্বিকার, যেন কিছুই হয়নি। আগের মতোই ল্যাপটপের স্ক্রিনে মুখ গুজে বসে আছে। ওর এই অস্বাভাবিক স্বাভাবিকতা দেখে হৃদি এবার অবাক হয়ে গেল। কোনো মতে মিনমিন করে জিজ্ঞেস করলো, আপনি আপনি জানতেন আমি? সৌহার্দ্য এবার ল্যাপটপ থেকে চোখ তুললো, কিছুক্ষণ এক দৃষ্টে হৃদির মুখের দিকে তাকিয়ে রইলো। তারপর খুব ধীরে অথচ ঠান্ডা গলায় বলল, স্টুপিড, তোমার কি মনে হয় ডাক্তার সৌহার্দ্য চৌধুরী এতটাই বোকা? তার একমাত্র বউ তার নাকের ডগা থেকে ঘুরে বেড়াবে আর সে টেরও পাবে না? কথাটা বলেই আবার নিজের কাজে মন দিল, যেন কথাটা বলা ওর জন্য নিতান্তই তুচ্ছ ব্যাপার। হৃদি অপলক তাকিয়ে রইল সৌহার্দ্যের মুখের দিকে, বোঝার চেষ্টা করলো লোকটা রেগে আছে নাকি স্বাভাবিক আছে, কিন্তু সৌহার্দ্য পাথরের মতো মুখ দেখে কিছুই আন্দাজ করা যায় না। কিছু না বলেই যখন হৃদি চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই পেছন থেকে ভেসে এলো সেই গম্ভীর তীক্ষ্ণ কণ্ঠস্বর, ইউ বোচানাক, রুমটা ক্লিন করে দিয়ে যাও। হৃদির ভেতরটা রাগে ফুঁসে উঠলেও মুখে কিছু বলল না। রাগটা গিলে নিয়ে কোনো মতে পুরো রুমটা গুছিয়ে ধুলো মুছে যখন যাবে বলে পা বাড়িয়েছে, তখন আবার একই সুরে আদেশ এলো, বাথরুমে আমার কিছু ড্রেস আছে, ওগুলো ওয়াশ করে দাও। হৃদি ভালো করেই বুঝলো সৌহার্দ্য ইচ্ছে করেই ওকে দিয়ে এসব করাচ্ছে, তবুও আর কথা বাড়ালো না। চুপচাপ গিয়ে সুন্দর করে কাপড়গুলো ধুয়ে নিংড়ে বারান্দায় মেলে দিল। কাজ করতে ওর নিজের কাছেই কেমন অদ্ভুত লাগছে। এই তো ওর স্বামীর ঘর, স্বামীর ব্যবহার করা জিনিসগুলোই নিজের হাতে ছুঁয়ে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে। বুকের ভিতরটা কেমন যেন করে উঠছে, অন্যরকম একটা মায়া, অন্যরকম একটা অধিকার বোধ খেলা করছে। সব কাজ শেষ করে হৃদি সৌহার্দ্যের সামনে এসে চুপচাপ দাঁড়ালো। মনে ভাবলো হয়তো এবার লোকটা আরো কিছু বলবে। হৃদিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্য ভ্রু কুঁচকে ওর সেই চিরচেনা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, কি চাই? এই কয়টা কাজের বিনিময়ে হিসেবে আদর খেতে চাচ্ছ? ওকে দেন কাম। হৃদি হতভম্ব হয়ে গেল। সে কি আদর চাইতে এসেছে নাকি? ও তো ভেবেছিল সৌহার্দ্য হয়তো আরো কিছু বলবে বা কাজের প্রশংসা করবে। রাগে কিরমির করে উঠল, ছি, অসভ্য লোক, আপনার মুখে কিছুই আটকায় না। আমি কোন দুঃখে ওসব খেতে চাইবো? সৌহার্দ্যের বোধহয় হৃদির কথাটা পছন্দ হলো না। নাক মুখ কুঁচকে তাকিয়ে বলল, তাহলে ওভাবে হাঁ করে দাঁড়িয়ে না থেকে বিদায় হও, স্টুপিড। হৃদি রাগে গজগজ করতে করতে চলে যাচ্ছিল। দরজার কাছে যেতেই পেছন থেকে সৌহার্দ্য খুব ভদ্রভাবে ডেকে উঠল, এক্সকিউজ মি, ওটা দুঃখ না, সুখে খায়। যদিও আমি এসব ব্যাপারে খুব একটা এক্সপার্ট না, তুমি চাইলে দুইজন মিলে কিছুক্ষণ রিসার্চ করতে পারি। কি বলো, করবে? কলারটা ঠিক করতে কথাগুলো এমন ভঙ্গিতে বলল যেন খুব দরকারি বৈজ্ঞানিক আলোচনা করছে। হৃদি রাগে ক্ষোভে লজ্জায় একদম ফেটে পড়ল। সৌহার্দ্যের এমন নির্লজ্জ কথায় লজ্জায় ওর কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। কেমন বেহায়া ঠোঁটকাটা বেয়াদব লোক জুটেছে কপালে। রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বের হতে বিড়বিড় করে বলল, লুচ্চা ডাক্তার। সৌহার্দ্য ওর যাওয়ার দিকে ভ্রু গুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, স্টুপিড। ফ্ল্যাশব্যাক, ক্লাসরুমে সৌহার্দ্য হৃদিকে চিনতে পারেনি। চিনবেই বা কিভাবে? 5 বছর বয়সের কয়েকবার দেখা একটা বাচ্চা মেয়ের মুখ মনে রাখা যায় না, আর না বিয়ের পর তাদের মধ্যে কখনো কথা বা দেখা হয়েছে। সেদিন কলেজের পর বাড়িতে যখন আবার দেখা হলো, হৃদির অদ্ভুতভাবে ঘোমটা পড়া, কথা না বলা দেখে ওর কেমন যেন সন্দেহ হয়েছিল, তবু পাত্তা দেয়নি। নিজের কাজ নিজের জগৎ নিয়েই ছিল ব্যস্ত। কিন্তু বাড়ি ফেরার পর থেকে অদ্ভুত একটা অস্থিরতা। বউ আছে অথচ নেই, বউটাকে মনেই খুঁজছিল ও। ইগো বাঁধা দিল, কাউকে জিজ্ঞেস করতে পারলো না, নিজেকেই নিজে বোঝালো। মেয়েটা বাচ্চা, বয়সী বা কত, বিয়ের কথা ভুলে গেছে হয়তো, বা লজ্জায় সামনে আসছে না। পরে যখন কলেজের গেটে হৃদির সাথে ধাক্কা, বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে হঠাৎ মনের অজান্তে, তখন নিজের উপরেই রেগে গেল সৌহার্দ্য। ঘরে বউ রেখে অন্য মেয়ের জন্য এমন অনুভূতি, এটা তো কোনো চরিত্রবান পুরুষের কাজ না। নিজেকে ধিক্কার দিয়ে আর এই বিষয়ে নিয়ে ভাবলো না, কিন্তু নিয়মিত যেন ছাড়ছিল না। ফুচকার দোকানের সামনে আবার হৃদি ফুচকা খাচ্ছে আপন মনে। মনের অজান্তেই কেয়ারটা বেরিয়ে এলো।
কিন্তু রিধির মুখে মুখে তর্ক শুনে বিরক্ত হয়ে চেম্বারের দিকে চলে গেল। ঠিক তখনই সুজনের ফোন। পাঠানো ফাইলটা ভুল ছিল। ফাইলটা জরুরি, এই মুহূর্তেই লাগবে। সৌহার্দ্য তাড়াহুড়ো করে বাড়ি ফিরল ফাইলের জন্য। গাড়ি গেটের সামনে আসতেই চোখ আটকে গেল। কলেজের সেই নাকবোচা মেয়েটা রিধি ওর বাড়িতেই ঢুকেছে। সৌহার্দ্য কিছুক্ষণ পাথরের মতো তাকিয়ে রইল। বুঝলো না এই মেয়ে এখানে কেন। তখনই ইমার্জেন্সি ওটির ডাক আসলো। ফাইলটা নিয়ে ছুটে যেতে হলো। ওই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেললো তখনকার মতো। কিন্তু অস্থির মন শান্ত হচ্ছিল না কিছুতেই। তাই দারোয়ানকে ফোন দিল, গলা শক্ত করে বলল, বাড়ির ভেতরে বাইরে সব সিসিটিভি ফুটেজ এখনই পাঠাও, আর্জেন্ট। ফুটেজ পাঠানোর সাথে সাথে ল্যাপটপ খুলে ফুটেজ চালু করলো। তারপর আধ ঘন্টা একটা পলকও ফেলেনি, হতবাক হয়ে তাকিয়েছিল শুধু। অবাক হয়ে দেখলো ডেড ব্যাটারি মেয়েটা ওকে নাকে দড়ি দিয়ে কিভাবে ঘুরিয়েছে। ও টেরই পায়নি। তারপর মনে মনে সিদ্ধান্ত নিল সেও দেখবে এই ডেড ব্যাটারি কতদিন তার সাথে নাটক চালিয়ে যেতে পারে। সকাল থেকে এই বাড়িটা কেমন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। মেহমানরা সবাই একে একে বিদায় নিয়েছে। রায়দা শেখও গ্রামে ফিরে গেছেন। সাথে করে নিয়ে গেছেন রিভাকে, কারণ সামনেই ওনার দেবরের মেয়ের বিয়ে। সৌহার্দ্য সেই সকালেই বেরিয়ে গেছে। আরবান জানিয়ে দিয়েছে ভাইয়ের আজ বড় একটা ওটি আছে। ফিরতে হয়তো রাত হবে। সাথে তার বাচ্চা দুটোকে নিয়ে নিজের রুমে ব্যস্ত। চারপাশের ওই শূন্যতার রিধির যেন দম বন্ধ হয়ে আসছে। সময় যেন কাটছে না। রিধি ধীর পায়ে এগিয়ে গেল শাহেদ চৌধুরীর ঘরের দিকে। তিনি বিছানায় হেলান দিয়ে বই পড়ছিলেন। রিধি নিঃশব্দে ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, আম্মু, কিছু খাবেন? আমি বানিয়ে আনি। সায়েদা চৌধুরী বই থেকে চোখ সরিয়ে রিধিকে আলতো করে সরিয়ে কপালে একটা চুমু খেলেন। মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, বাবু কি ফিরেছে? রিধি ওনার হাত থেকে বইটা নিয়ে পাশে রেখে তার কোলে মাথা গুঁজে দিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, না আম্মু, ওনার ফিরতে অনেক রাত হবে। ভাইয়া বলল একটা বড় সার্জারি আছে। সায়েদা চৌধুরী রিধির মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতে দিতে বললেন, সব ঠিক হয়ে যাবে রে। আমি আমার ছেলেকে চিনি। ওর চোখের কোণে তোর জন্য লুকিয়ে থাকা ভালোবাসা আমার চোখ এড়াতে পারেনি। মায়ের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। রিধি চুপ করে রইল। সৌহার্দ্যের গতকালকের আচরণে মনের ভেতরে যে দোলাচল, তাতে ভালোবাসা নাকি অবহেলা, রিধির কাছে সেটা বুঝে ওঠা দায়। তবে মনে মনে সে এক অটল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, নিজেকে ছোট করবে না। কেউ যদি তাকে মনে প্রাণে না চায়, তবে সে জোর করে কোনো সম্পর্কের দাবিদার হয়ে থাকতে রাজি নয়। সায়েদা চৌধুরী রিধির মাথায় হাত বুলিয়ে পরম আদরে বললেন, চল তো, তোর চুলে একটু তেল দিয়ে দেই। চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে। রিধি হেসে সম্মতি জানালো, তাহলে ছাদে চলুন না আম্মু, খোলা আকাশের নিচে বসে থাকলে ভালো লাগবে। সায়েদা চৌধুরী রাজি হলেন। ছাদে তার এমনিতেই যাওয়া হয় না অনেকদিন। বউ শাশুড়ির গল্প শেষে রিধি ছাদ থেকে নেমে বিকেলের নাস্তা গুছিয়ে নিল। আমেনা খালাকে রাতের রান্নার প্রয়োজনীয় মশলাপাতি বুঝিয়ে দিয়ে সেই যে ড্রয়িং রুমের দিকে পা বাড়িয়েছে, দেখলো অপরিচিত এক ভদ্রমহিলা সোফায় বসে আছেন। রিধি অবাক হয়ে কাছে যেতেই ভদ্রমহিলা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। রিধির বুঝতে অসুবিধা হলো না, ইনি তার ফুপু আরিফা খান। অডিও ভিডিও কলে কথা হলেও মুখোমুখি দেখা হয় না অনেকদিন। আকরাম খান মারা যাওয়ার পর ভিসা জটিলতায় তিনি দেশে আসতে পারেননি। তবে সারান চৌধুরীর মাধ্যমে অনেক চেষ্টা করেছিলেন রিধিকে আমেরিকায় নিয়ে যেতে। কিন্তু সায়েদা চৌধুরীর দৃঢ় জিদ, সৌহার্দ্য দেশে ফিরে রিধিকে মেনে না নিলে তিনি নিজ হাতে রিধিকে তাদের হাতে তুলে দেবেন, তাতে আরিফা খান পেরে ওঠেননি। আরিফা খান রিধির মুখটা দু হাতে আগলে নিয়ে আদর মাখা চুমুতে ভরিয়ে দিলেন। আমার চাঁদটা ফুপুর ওপর খুব অভিমান করে আছে, তাই না? রিধি মৃদু হেসে মাথা নেড়ে বলল, না ফুপুমণি, এতটুকু অভিমান নেই। আমি জানি তুমি কোনো সমস্যায় ছিলে। ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, কুফুর আদর নেওয়া হচ্ছে অথচ আমাকে ভুলে যাওয়া হলো। রিধির ফুফাতো ভাই শাহান রাগ করার ভান করে দাঁড়িয়ে আছে। রিধি হেসে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। শাহান তার চেয়ে বছর দুয়েকের ছোট। প্রায় ভিডিও কলে কথা হয়। আরিফা খানের দুই ছেলে, বড় ছেলে শাহবীর শিকদার আমেরিকায় সফল ব্যবসায়ী, আর ছোট শাহান শিকদার পড়াশোনায় ব্যস্ত। রিধি এদিক ওদিক তাকিয়ে দুষ্টুমির ছলে জিজ্ঞেস করলো, তোমার ওই পেঁচামুখো বড় ছেলেটা আসেনি? রিধির সাথে শাহবীর এর সম্পর্ক তেমন ভালো না।
ওদের মাঝে কথা হয়নি কখনো। ছোটবেলায় যখন দেশে আসতো, দেখতো পেঁচার মতো মুখ বানিয়ে একপাশে বসে থাকতো। আরিফা খান একটু হেসে বলল, না রে, ওর নাকি এখন সময় নেই, কাজের চাপ বেশি। সবাই যখন আলাপ পরিচিতায় ব্যস্ত, তখন সারান চৌধুরী আর সায়েদা চৌধুরী এসে যোগ দিলেন। হাসি মুখে কুশল বিনিময় করলেন। রিধি সবাইকে নাস্তা দিয়ে হাসি মুখে সাহানের পাশে বসলো। ঠিক তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলো সৌহার্দ্য। তার দৃষ্টি ঘরের কোণে সোফায় বসা রিধির ওপর স্থির হলো। ভ্রু কুঁচকে কিছুক্ষণ রিধির দিকে তাকিয়ে থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার সময় ভারী গম্ভীর গলায় নির্দেশ দিয়ে বলল, ইউ ডিয়ার ব্যাটারি, কাম টু মাই রুম। কথাটা বলে কারোর দিকে না তাকিয়ে তিনি সোজা নিজের রুমের দিকে চলে গেল। এমন ভাবে গেল নিচে, এত মানুষ যেন তার চোখে লাগলো না। সারান চৌধুরী তো আশ্চর্য বনে গেল, ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আরিফা খান সোজা হয়ে বসে আছেন, কিন্তু তার চোয়াল শক্ত। সৌহার্দ্যের ব্যবহারে তিনি প্রচন্ড অস্বস্তিতে আছেন। ওনার নিজের বড় ছেলেটাও কম কথা বলে, গম্ভীর স্বভাবের, কিন্তু বড়দের সামনে কখনো এমন ঔদ্ধত্য দেখায় না। অন্তত ন্যূনতম আদব কায়দাটুকু ওর জানা আছে। অথচ সৌহার্দ্যের কাণ্ড দেখে আরিফা খানের মনে হলো ছেলেটা আস্ত বেয়াদব। সারান চৌধুরী গলা পরিষ্কার করে পরিস্থিতির অস্বস্তি কাটাতে চাইলেন। আরিফা খান এর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আরিফা বোন, তুমি কিছু মনে করো না। সৌহার্দ্য আসলে খুব একটা কথা বলেন না তো, তাই এমন মনে হচ্ছে। আরিফা খান এক চিলতে কৃত্রিম হাসি টেনে বললেন, না ভাইজান, সমস্যা নেই। সৌহার্দ্য হয়তো আমাদের চিনতে পারেনি। কত ছোটবেলায় শেষ দেখা হয়েছিল, আমি কিছু মনে করিনি। ওদিকে রিদি কিছুটা বিব্রত। সাহান তার কনুই দিয়ে রিদিকে আলতো খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, এটা তোর জামাই না, তোকে ওইভাবে ডিয়ের ব্যাটারি বললো কেন? সাদা বিলাইটা। রিদির আগে গজগজ করে সাহানের পিঠে একটা চাপড় মারলো। বাজে নামে ডাকবি না একদম ওনাকে। বলেই সে দ্রুত একটা কফি বানিয়ে নিয়ে সৌহার্দ্যের রুমের দিকে পা বাড়ালো। সৌহার্দ্য সোফায় দু পা ছড়িয়ে গা এলিয়ে বসে আছে, চোখ বন্ধ, পরনের কালো শার্টের ওপরের দিকের দুটো বোতাম খোলা। সামনে টেবিল জুড়ে ফাইলপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। রিধি কফির মগটা এগিয়ে দিয়ে খুব নিচু স্বরে ডেকে বলল, আপনার কফি। সৌহার্দ্য চোখ মেলে তাকালো। রিধির আপাদমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে সে গম্ভীর স্বরে বলে উঠল, আমি কি কফি চেয়েছি? রিধি থমকে গেল। সৌহার্দ্যের কণ্ঠস্বরের কঠোরতা যেন বাতাসের তাপমাত্রা কমিয়ে দিয়েছে। সে আমতা আমতা করে বলল, না মানে বাইরে থেকে এলেন, তাই ভাবলাম হয়তো খাবেন। সৌহার্দ্য এবার কোনো উত্তর দিল না। তার শান্ত মুখমণ্ডলের বিপরীতে গলার স্বর হয়ে উঠল হিমশীতল ঠান্ডা গলায় প্রশ্ন করল, ওটা কে? রিধি সৌহার্দ্যের কথার ধরন বুঝল না। কার কথা বলছে সে বুঝল না। তবু বিরক্তি চেপে সে পাল্টা প্রশ্ন করলো, কার কথা বলছেন? সৌহার্দ্যের চোখ তখনও রিধির ওপর স্থির। গলার স্বরটা এবার আরো নিচু আর রুক্ষ করে বলল, যার সাথে এতক্ষণ চিপকে ছিলি তার কথা বলছি। কে ওটা? রিধির প্রচুর রাগ হলো। এতদিন অন্তত রাগের মাথায় হলেও মানুষটা তুমি বলে সম্বোধন করতো, আজকের সোজা তুইতে নেমে এলো। এই লোকটা কি পুরোপুরি বেয়াদব? রিধির রাগে গজগজ করে বলল, অসভ্য লোক। ওরা আমার ফুপু আর ফুফাতো ভাই। সৌহার্দ্য একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। দাঁতে দাঁত চেপে সে বলল, বাহ, এতদিন পর কোথা থেকে উদয় হলো ওরা। এখন 15 বছরের এক নাবালিকাকে একজন প্রাপ্তবয়স্ক ছেলে যখন বাধ্য হয়ে বিয়ে করতে এলো, তখন তোমার ওই ফুপু কোথায় ছিল? সৌহার্দ্যের কথাগুলো যেন তীরের মতো রিধির বুকের ভেতর বিঁধে গেল। সৌহার্দ্যের প্রতিটি শব্দে মিশে থাকা আক্ষেপগুলো রিধিকে জানান দিল, এই বিয়েটা তার কাছে এখনো কেবলই একটা বোঝা। রিধির বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। যে মানুষটাকে সেই নাবালিকা বয়স থেকেই সে না দেখেই ভালোবেসে এসেছে, তার মুখে বিয়েটা নিয়ে সব সময় বিয়েটা না মানা, আক্ষেপ করা কেন যেন রিধি মেনে নিতে পারল না। রিধি নিজের মনের অসহায়ত্বের ওপর নিজেই হাসলো। চোখ বন্ধ করে ভাঙা গলায় বলল, এখন না হয় সেটা শুধরে নিন। আপনি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। সৌহার্দ্য রিধির মুখে ডিভোর্স শব্দটা শুনে খুব শান্ত দৃষ্টিতে একবার তাকালো। তারপর ধীর অথচ ভারী গলায় প্রশ্ন করলো, ডিভোর্স চাচ্ছ? রিধির কণ্ঠে কোনো শব্দ নেই। সে নিচে তাকিয়ে আছে, যেন দম আটকে আছে তার। সৌহার্দ্য কিছুক্ষণ নিস্তব্ধ থেকে রিধির প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ভীষণ গম্ভীর স্বরে কেবল বলল, ওকে।
ইউ উইল গেট ইন অন টাইম। সৌহার্দ্যের কণ্ঠে কোনো বাড়তি সুর নেই, নেই কোনো সংশয়, আছে কেবল এক জমাট বাঁধা বরফ শীতল নিশ্চয়তা। রিধির মনে হলো ওর বুকের ভেতরটা কেউ যেন ধারালো কোনো ছুরি দিয়ে নিপুণ দক্ষতায় চিরে দিল। যে মুক্তির আশায় সে নিজেই এই শব্দগুলো উচ্চারণ করেছিল, আজ সেই শব্দগুলোই তার গলার কাঁটা হয়ে বিঁধছে। অবরুদ্ধ এক দীর্ঘশ্বাস কোনো মতে বুকের গভীরে চেপে রেখে রিধি ক্ষীণ স্বরে বলল, ঠিক আছে। ঠিক আছে কথাটা কান পর্যন্ত পৌঁছাতেই সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে উঠল। মুহূর্তের ব্যবধানেই যেন নিয়ন্ত্রণ হারালো তার ধৈর্য। রাগে উন্মত্ত হয়ে টেবিলের ওপর রাখা ফুলদানিটি সে আছড়ে মারল দেয়ালের গায়ে। কাঁচ ভাঙার তীব্র শব্দে ঘরটা কেঁপে উঠল। ভয়ে রিধি এক পা পিছিয়ে গেল, কিন্তু তার দৃষ্টি আটকেই থাকলো সৌহার্দ্যের ওপর। সৌহার্দ্যের মুখমণ্ডল রাগে আর অপমানে লালচে হয়ে উঠেছে। জ্বলন্ত চোখ জোড়া থেকে যেন আগুনের ফুলকি ঠিকরে বেরোচ্ছে। রিধির দিকে তাকিয়ে বজ্রকঠিন স্বরে গর্জে উঠে বলল, গেট আউট ফ্রম মাই রুম। এখনই বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আবারও যদি তোমাকে আমার সামনে দেখি তবে ফল তোমার জন্য মোটেও ভালো হবে না। কথাটা বলেই উত্তপ্ত আগ্নেয়গিরির মতো দ্রুত পায়ে সে নিজেই ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল ভাঙা কাচের টুকরো আর একরাশ দম বন্ধ করা স্তব্ধতা। এতক্ষণ ভয়ে স্থবির হয়ে থাকা রিধির ভেতরটা এখন তীব্র অভিমানে আর রাগে টগবগ করে ফুটছে। সে মনে মনে বিড়বিড় করে বলল, তোর মতো অসভ্য ডাক্তারের সামনে পড়ার ইচ্ছেও আমার নাই। বেয়াদব লোক জাতে মাতাল তালে ঠিক, নিজে বলছে তাতে সমস্যা নেই, আমি বলাতে জ্বলে যাচ্ছে। নিজের ওপর রাগ করে বিরক্তিতে ঘুমড়ে না থেকে সে দ্রুত রুমটা পরিষ্কার করে নিচে নেমে গেল। সাথে বাচ্চাদের নিয়ে আজ ডাক্তারের কাছে গিয়েছে। এদিকে ফুপুদের তো আর অভুক্ত রাখা যায় না। আরিফা খান যদিও চলে যেতে চেয়েছিলেন, কিন্তু রিধির অশেষ অনুরোধে ডিনার শেষ করে যেতে তিনি ডিনার টাইম পর্যন্ত রয়ে গেলেন। রিমা চৌধুরী অবশ্য আজ সকালে বোনের সাথে তার বাড়ি গিয়েছেন। দিন দুয়েক আগে ফেরার সম্ভাবনা নেই। রাতে ডিনার শেষে রিধির ফুপুরা বিদায় নিল। ঘর জুড়ে নেমে এলো এক নিস্তব্ধতা। রিধি ড্রয়িং রুমে একা বসে আছে। আরবান ফোনে জানিয়েছে সৌহার্দ্যের হাসপাতালে একটা বড় ঝামেলা চলছে। কোনো এক নার্সের ভুল ইঞ্জেকশনের কারণে এক রোগীর অবস্থা সংকটাপন্ন, যা সামলাতে হিমশিম খাচ্ছে সৌহার্দ্য। কখন ফিরবে তার কোনো ঠিক নেই। ঘড়ির কাঁটা প্রায় রাত ১টা ছুঁই ছুঁই। ক্লান্ত শরীর নিয়ে রিধি আর বসে থাকতে পারল না। ঘুমাতে যাওয়ার আগে আমেনা খালাকে কড়া করে বলে দিয়ে গেল, সৌহার্দ্য ফিরলেই যেন তাকে ডেকে তোলা হয়। মানুষটা এত ধকল সামলে ফেরার পর যদি না খেয়েই ঘুমিয়ে পড়ে, এই চিন্তায় ঠিকভাবে ঘুমটাও হলো না। রিধির আজ সকালটা শুরু হয়েছে একরাশ অস্বস্তি নিয়ে। আরবান গতকাল রাতে হাসপাতালের যে ঝামেলাগুলোর কথা বলেছিল, তা শোনার পর থেকেই মনের ভেতর এক অজানা ভয় বাসা বেঁধেছে। নাস্তার টেবিলে সবাই উপস্থিত। রিধি খুব যত্নের সাথে সবাইকে খাবার পরিবেশন করছে। সাথী পাশে বসে দুই বাচ্চার জ্বর নিয়ে হিমশিম খাচ্ছে। গতকাল রাত থেকেই মেয়ে দুটোর শরীর বেশ গরম। সবার মধ্যে এক ধরনের চাপা উদ্বেগ কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে সদর দরজা ঠেলে ভেতরে এলো সৌহার্দ্য, তার সাথে সুজন। সৌহার্দ্যের অবয়ব দেখে ঘরের বাতাস যেন মুহূর্তের জন্য থমকে গেল। তার মাথায় সাদা ব্যান্ডেজ জড়ানো, যা তাজা রক্তের দাগে লালচে হয়ে আছে। ডান হাতটা কাঁধের সাথে ঝোলানো, কেন যেন এক বড় দুর্ঘটনার নীরব সাক্ষী। ছেলের এই রক্তাক্ত রূপ দেখে সায়েদা চৌধুরী নিজেকে সামলাতে পারলেন না। দৌড়ে গিয়ে ছেলেকে জাপটে ধরে তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন, যেন আকাশ ভেঙে পড়েছে তার ওপর। সারান চৌধুরী চেয়ারে স্তব্ধ হয়ে বসে রইলেন, নিজের বুকের ওপর হাত চেপে ধরে। যে ছেলেকে কোনোদিন এতটুকু আঁচল লাগতে দেননি, যার ওপর কোনোদিন ধুলোবালি পড়তে দেননি, আজ তার এই বীভৎস দশা দেখার মতো মানসিক শক্তি তার নেই। আরহান দৌড়ে গিয়ে ভাইয়ের ভার নিজের কাঁধে তুলে নিল। সুজনের দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে সে চিৎকার করে বলল, কি করে হলো এসব? আরবান কোথায়? রাতে এতবার ফোন দিলাম, একটা বারও ধরলি না কেন? এত বড় একটা ঘটনা আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? সুজন দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, ভাইয়া শান্ত হও, আরবান ওষুধের খোঁজে গেছে। এত সকালে এই এলাকায় খোলা ফার্মেসি পাওয়া কঠিন, তাই আমার এক বন্ধুর ফার্মেসিতে ওকে পাঠিয়েছি। সারান চৌধুরী আরহান বা সুজনের দিকে তাকানোর মতো
পরিস্থিতিতে ছিলেন না। তিনি কাঁপা কণ্ঠে বললেন, এসব প্রশ্নের উত্তর পরে পাওয়া যাবে, আগে ওকে উপরে নিয়ে যা। দেখছিস না ছেলেটা সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। সৌহার্দ্যের হুঁশ প্রায় নেই বললেই চলে। শরীরের ভারসাম্য রাখতে পারছে না, বারবার একদিকে হেলে যাচ্ছে। তার চোখ দুটো যেন কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তন্দ্রাচ্ছন্ন সেই চোখের পাতাগুলো বারবার বুজে আসছে। হৃদয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার কণ্ঠনালীতে যেন একদলা হিমশীতল শূন্যতা দলা পাকিয়ে আটকে আছে। সমস্ত ভাষা, সমস্ত আবেগ এক নিমিষে বিলীন হয়ে গেছে। শরীরটা ধীরে ধীরে পাথরের মতো ঠান্ডা হয়ে আসছে তার। মনের গহীনে এক তীব্র আর্তনাদ ছুটে গিয়ে লোকটার বুকের ভেতর জাপটে ধরার প্রবল এক বাসনা দানা বাঁধছে। কিন্তু সেই অধিকার, সেই লোকটাই তো সেই আকাশচুম্বী দূরত্ব তৈরি করে রেখেছে, যে সীমানা ডিঙানোর অনুমতি তার নেই। হৃদির এই নীরবতাকে চিরে সুজনের কণ্ঠ ভেসে এলো, কিছুটা ব্যস্ততা আর অনেকখানি নির্লিপ্ততায়। হৃদু বোন, ফার্স্ট এইড বক্সটা আরেকটু গরম পানি নিয়ে আসো তো। সৌহার্দ্যের ব্যান্ডেজটা বদলাতে হবে। কথাগুলো শেষ করেই সুজন আর আরহানকে নিয়ে সৌহার্দ্যকে তার ঘরে নিয়ে গেল। সুজনের ডাকে হৃদির ঘোর ভাঙল। সে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে ছুটল, যেন ব্যস্ততা দিয়ে সে নিজের ভেতরের এই হাহাকারটুকু ঢেলে ফেলতে চাইছে। গরম পানি আর প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যখন সে ঘরের দরজায় পৌঁছালো, তখন ঘরের ভেতর এক অদ্ভুত পরিস্থিতি। ব্যান্ডেজ খোলার সুবিধার্থে আরহান সৌহার্দ্যকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বসাতে গেল। আচ্ছন্নতার ঘোর কাটিয়ে সৌহার্দ্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে অস্ফুট স্বরে বিড়বিড় করে উঠল, তুই আমাকে কেন জড়িয়ে ধরেছিস? হোয়ার ইজ মাই ওয়াইফ? লেট মি গো। সৌহার্দ্যের এই আকস্মিক দাবিতে আরহান খানিকটা থমকে গেল। বিরক্তি আর অস্বস্তিতে সে কড়া গলায় বলল, অসভ্য, থাম একটু। এমনিতেও বউকে মানিস না, এখন বউ বউ করে কি করবি বউ দিয়ে? সৌহার্দ্য যেন সেই কথার মানেই বুঝতে পারল না। আচ্ছন্ন অবস্থাতেই আবার বলে উঠল, তুই যা করিস। আরহানের গলায় যেন দলা পাকানো অস্বস্তি। সে শুকনো কাশিতে নিজেকে সামলানোর ভান করল। ছোট ভাইয়ের মুখে এমন কথা অস্বস্তিতে ফেললো বেচারাকে। এই বেয়াদবের সাথে এখন কথা বলা মানে নিজের ইজ্জতের ফালুদা করা। সুজন অসহ্য বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফিসফিস করে বলল, শালা বউ বলে স্বীকারই করে না, অথচ অ্যাক্সিডেন্টের পর থেকে বউ বউ করে মুখের ফেনা তুলে ফেলছে। কি যে জ্বালান জ্বালিয়েছে আমাকে আর আরবানকে। কথাগুলো বলতে বলতেই সুজন ব্যান্ডেজ খোলার কাজে মন দিল। ঘরের দরজায় দাঁড়িয়ে সবটা শুনে হৃদির লজ্জা যেন আর ধরছিল না। গাল দুটো লাল হয়ে উঠল তার। মানুষটা এমন বেহায়া যে এই শারীরিক অবস্থাতেও এমন অসভ্য কথা কিভাবে বলতে পারে? সে লজ্জা আপ্রাণ চেপে কোনোমতে পানি আর ফার্স্ট এইড বক্সটা সুজনের দিকে বাড়িয়ে দিল। সুজন পেশাদার হাতে মাথার ব্যান্ডেজটা ঠিকঠাক করে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল সৌহার্দ্যকে। এরপর পরম যত্নে তাকে বালিশের ওপর এলিয়ে দিল, যাতে ক্ষতের ওপর কোনো চাপ না লাগে। হৃদির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হৃদু, কোনো সমস্যা হলে আমাকে বা আরবানকে ফোন দিও। ইনজেকশনের প্রভাবে ও কয়েক ঘন্টা টানা ঘুমাবে, তাই চিন্তার কিছু নেই। ঘুম ভাঙলে হয়তো ও নিজের চাহিদার কথা নিজেই বলতে পারবে। তবে খেয়াল রাখিও, জ্বর আসতেই পারে। আরবান আসলে ওষুধগুলোর নিয়ম বুঝে নিও। কথাগুলো বলে আরহানকে নিয়ে সুজন বেরিয়ে গেল ঘর থেকে। হৃদি অপলক তাকিয়ে রইল অচেতন সৌহার্দ্যের সেই নিথর চেহারার দিকে। সুজন আর আরহান ঘর থেকে বেরিয়ে যেতেই সাহেদা চৌধুরী ভারী পায়ে এগিয়ে এলেন ছেলের শিয়রে। অপলক তাকিয়ে রইলেন প্রিয় সন্তানের ফ্যাকাশে মুখটার দিকে। সারান চৌধুরীও পাশে এসে দাঁড়ালেন, কিন্তু ছেলের এই বিধ্বস্ত রূপ দেখে তিনি বেশিক্ষণ স্থির থাকতে পারলেন না। হৃদির দিকে তাকিয়ে আলতো করে তাকে দেখার দায়িত্ব দিয়ে তিনি বেরিয়ে গেলেন। তার ছলছল চোখ দুটো তখন যেন বহু কষ্টের আড়ালে থাকা এক সমুদ্র অশ্রু আটকে রাখার ব্যর্থ চেষ্টা করছিল। হৃদি আর স্থির থাকতে পারল না। দ্রুত এগিয়ে গিয়ে সায়দা চৌধুরীকে দু হাতে জড়িয়ে ধরল সে। গলায় কান্নার রেশ নিয়ে মিনতি করে বলল, আম্মু প্লিজ এভাবে কাঁদবেন না। আপনি অসুস্থ হয়ে পড়বেন, উনি ঠিক সুস্থ হয়ে উঠবে। আমি ওনার পাশে আছি, আপনি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন, আমি ওনাকে দেখছি। ছেলের মাথায় আর কপালে শেষবার আদরের হাত বুলিয়ে সায়দা চৌধুরী চোখের পানি মুছে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সবাই চলে যেতেই চারপাশটা নিস্তব্ধ হয়ে এলো। হৃদু ধীরে ধীরে এগিয়ে গিয়ে সৌহার্দ্যের মাথার কাছে বসলো।
এতক্ষণ সবার সামনে নিজেকে সামলে রাখলেও এখন আর বাঁধ মানল না তার চোখের জল। গাল বেয়ে গড়িয়ে পড়া সেই উষ্ণ জলবিন্দুগুলো টুপ করে ঝরে পড়ল বিছানার চাদরে। বুকের ভেতরটা তীব্র অভিমানে আর যন্ত্রণায় পুড়ে যাচ্ছে হৃদির। অচেতন সৌহার্দ্যের শান্ত মুখের দিকে তাকিয়ে হৃদির মনে পড়ে গেল সেই নিষ্ঠুর মুহূর্তগুলো। মানুষটা কত সহজে ডিভোর্স দিতে রাজি হয়ে গিয়েছিল, অথচ এই মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কতটা অবহেলা আর ঘৃণা জমে থাকলে মানুষ এতটা নির্দয় হতে পারে। হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলল, আলতো হাতে সৌহার্দ্যের কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে শুরু করলো সে। জীবনে প্রথমবার সৌহার্দ্যের এত কাছে আসার সুযোগ পেল হৃদি, অথচ সেই ভাগ্যটা এলো এমন এক দুঃসময়ে যখন সে মানুষটির হুঁশহীন। সকাল গড়িয়ে বিকেল নামলো। বাড়ির বাকি সবাইকে দুপুরের খাবার খাইয়ে সব কাজ গুছিয়ে হৃদি যখন সৌহার্দ্যের রুমে ফিরল, তখনও চারপাশটা অদ্ভুত নিস্তব্ধতায় মোড়ানো। ঘরে গিয়ে দেখলো সৌহার্দ্য ঠিক একইভাবে শুয়ে আছে। কোনো নড়াচড়া নেই। বিকেলের ম্লান আলোয় তার নিথর মুখটা দেখে হৃদির বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। কোনো অশুভ আশঙ্কায় হৃদি দ্রুত শয্যার পাশে গিয়ে বসলো। কাঁপা কাঁপা হাতে সৌহার্দ্যের বুকের ওপর মাথা রাখলো সে, হৃৎস্পন্দনের শব্দ শোনার আশায়। ধুকপুক আওয়াজটা শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু দীর্ঘশ্বাসগুলো বড্ড বেশি ক্ষীণ মনে হচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে কাঁপতে থাকা আঙুলে ফোনটা তুলে আরবানকে কল করলো হৃদি। ওপাশ থেকে রিসিভ হতেই উদ্বেগে গলা ধরে এলো তার। রুদ্ধশ্বাসে বলে উঠল, ভাইয়া, উনি এখনো উঠছে না কেন? নিঃশ্বাসগুলো এত আস্তে কেন নিচ্ছে? আমার খুব ভয় করছে ভাইয়া। ওপাশে আরবান শান্ত গলায় হৃদির অস্থিরতা অনুভব করতে পারল। সে ধীর স্থির স্বরে বোনকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স হৃদু, তুই শান্ত হ। ব্রোকে যে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে তা বেশ শক্তিশালী। ওষুধের ঘোর কাটতে একটু সময় লাগবে। ঘন্টা দুয়েকের মধ্যে সেও জেগে উঠবে। একদম টেনশন করিস না। আমি ডিউটি শেষ করে একটু পরেই আসছি। আরবানের আশ্বাসে হৃদি কিছুটা ধাতস্থ হলো। সে ফোনটা রেখে আবার সৌহার্দ্যের শিয়রে বসলো। বিকেলের বিষণ্ণ আলোয় ঘুমন্ত সৌহার্দ্যের চিবুকের কাছে হাত নিয়ে গিয়ে সে নিস্তব্ধ অপেক্ষায় প্রহর গুনতে লাগলো। রাত তখন প্রায় ৮টা। ঘরের নিস্তব্ধতা ভেঙে সৌহার্দ্যের ভাঙা ভাঙা ঘুমের ঘোর কাটলো। চোখ মেলতেই মাথার ভেতর চক্কর দিয়ে উঠলো। শরীরের যন্ত্রণায় কোঁকিয়ে উঠল সে। বুকের ওপর কেমন ভারী একটা অনুভূতি। নিচের দিকে তাকাতেই তার দৃষ্টি আটকে গেল। হৃদি তার বুকের কাছে মুখ গুজে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সৌহার্দ্য পলকহীন দৃষ্টিতে কিছুক্ষণ হৃদির শান্ত মুখটার দিকে তাকিয়ে রইল। হৃদির এলোমেলো চুলগুলো তার চোখের ওপর এসে পড়েছে। নিজের বাম হাতটা বাড়িয়ে অত্যন্ত আলতো করে হৃদিকে পাশে সরিয়ে শুইয়ে দিল সে। এরপর আঙুল দিয়ে হৃদির চোখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিতে দিতে বিড়বিড় করে উঠল, স্টুপিড, রোগীর সেবা করতে সে নিজেই ঘুমিয়ে পড়েছে। বলেই একটু ঝুঁকে হৃদির মুখের খুব কাছে চলে এলো সৌহার্দ্য। নিজের অগোচরেই ঘোর লাগা আবেশে সে হৃদির কপালে আলতো করে একটা চুমু খেলো। পরক্ষণেই নিজের এই আচরণের ওপর প্রচন্ড বিরক্তি এলো তার। নিজেকে সামলে নিতেই সে সরে আসার চেষ্টা করলো। ঠিক তখনই হৃদির চোখের পাতা কেঁপে উঠল। হৃদি তন্দ্রাচ্ছন্ন চোখে তাকাতেই সৌহার্দ্য যেন পাথরের মতো জমে গেল। হঠাৎ করেই পরিস্থিতির পরিবর্তন ঘটল। গলার স্বর খাকারি দিয়ে ঠিক করে নিল সে। মুখ ফুটিয়ে তুলল কৃত্রিম বিরক্তি। কঠিন গলায় বলল, ইউ ডেড ব্যাটারি, আমার রুমে কি করছো? গেট আউট ফ্রম মাই রুম। হঠাৎ এমন ধমকে হৃদি বুক থেকে হাত নামিয়ে ভড়কে উঠে বসলো। রাগে ভয়ে বুকে থুতু করতে করতে বলল, অসভ্য ডাক্তার একটা, আরেকটু হলে তো হার্ট অ্যাটাক করিয়ে মেরেই ফেলতেন। এমন করে চেঁচানোর কি হলো? হৃদি নিজেই বুঝতে পারল না কখন সে সৌহার্দ্যের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। সৌহার্দ্য দাঁতে দাঁত চেপে বলল, আমার রুমে আসার পারমিশন দিল কে তোমাকে? কে বলেছে এত নাটকীয় দরদ দেখাতে? বের হও বলছি আমার রুম থেকে। হৃদি এবার মেজাজ হারালো। নাক মুখ কুঁচকে অগ্নিশর্মা হয়ে বলল, বেয়াদব লোক। হাত ভেঙে মাথা ফাটিয়ে জমের দুয়ারে দাঁড়িয়ে আছে, তবু তেজ কমছে না। আর এখন উল্টোপাল্টা কথা যদি মুখ থেকে বের করছেন, তবে এই ভালো হাতটাও ভেঙে দেব বলে দিলাম। রাগে গজগজ করতে করতে হৃদি ঘর থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তাকিয়ে সৌহার্দ্য আবারও বিড়বিড় করে উঠল, স্টুপিড ডেড ব্যাটারি একটা, কপালে জুটেছে আমার।